তোমার পিরিয়ড হয়েছে কতদিন আগে? দেখতে আসা পাত্রের মুখে এ ধরনের প্রশ্ন শুনে রেগে গেল নাওফিয়া। হাত তুলে চট দিতে যাবে, তার আগে সামনে দাঁড়ানো মিরসাদ কায়সার ওর হাত ধরে টেনে ঘুরিয়ে পেছনে নিয়ে মুচড়ে ধরল। পেছন থেকে ফিসফিস করে বলল, আমার হাতে সময় অনেক কম, তাই আমি চাই সাগরে যাওয়ার আগে বইয়ের সাথে ভালো সময় কাটিয়ে যেতে। তোর মতো বেয়াদবকে বিয়ে করছি কে? তুমি। আমার এত খারাপ দিন আসেনি, এসেছে। কারণ যতদূর জানি তুমি তোমার দাদুর কথা ফেলতে পারো না। সে চায় তোমার বিয়ে আমার সাথেই হোক। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করতে পারো। তোমার দাদুর এত রিকোয়েস্টের কারণে আমি রাজি হয়েছি। ও, তাই নাকি? আমি আমার দাদুকে বুঝিয়ে নেব। তবুও আপনাকে বিয়ে করব না। চলে যান। এত অফেন্ডেড হওয়ার কি আছে কাপকেক? এটা কেমন ধরনের নাম? কাপকেক আমার ফেভারিট আর তুমিও। এটা বলেই মিরসাদ নিজের পুরুষ্ঠ ঠোঁটজোড়া জিব্বা দ্বারা ভিজিয়ে নিয়ে নাওফিয়ার গলায় ছুঁয়ে দিয়ে ওকে ছেড়ে চলে গেল নিচে। ঘটনার আকস্মিকতায় নাওফিয়া কিছুক্ষণ সেখানেই ভূতগ্রস্তর মতো দাঁড়িয়ে রইল। একটু পর নাওফিয়ার ছোট বোন নাজনীন এসে ডাক দিল, কিরে আপু, নিচে নামবি না? নাওফিয়ার হুঁশ ফিরতেও বলল, যা, আসছি। নাজনীন চলে যাওয়ার পর নাওফিয়া নিজের মাথাটা ধরে রাগ কমানোর চেষ্টা করল। লোকটা এত বড় লম্পট জানলে কখনোই এভাবে ছাদে দেখা করতে আসতো না ও। যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে নাওফিয়ার। ও সিঁড়ি বেয়ে নিচে নামতেই শুনতে পেল বিয়ের দিন ঠিক হয়েছে আগামী শুক্রবার। নাওফিয়া তখনই দাদুর রুমে চলে গেল। হোসেন আলী তখন পান চিবোতে ব্যস্ত। নাতনিকে দেখে নরম স্বরে বললেন, আয় বস। নাওফিয়া চেয়ার টেনে দাদুর সামনে বসে বলল, দাদু, আমি এই বিয়েটা করতে চাই না। কেন রে? লোকটা ভালো না। কে করেছে? এখন নাওফিয়া কি করে ছাদের ঘটনা বলবে? অসম্ভব রকমের বিরক্ত আর আড়ষ্টতা কাজ করছে ওর। ওই ঘটনা না বলে শুধু বলল, আমার ভালো লাগেনি। দাদু ভাই, মিরসাদ অনেক ভালো ছেলে। আমি চাই ওর সাথে তোর বিয়েটা হোক। আমার তো আর সময় নেই জানিসই। মরার আগে এই ইচ্ছেটা পূরণ করে দে না। দাদুর কথা শুনে নাওফিয়া নিজেও ইমোশনাল হয়ে গেল। হোসেন আলীর 4th স্টেজ লিম্ফোমা ক্যান্সার। ডাক্তার বলেছেন হাতে আর সময় নেই ওনার। আর শেষ দিনগুলো তিনি বাড়িতেই থাকতে চান বলে অনেক বাধার পর তিনি বাড়িতেই ফিরেছেন। হাসপাতালে মরার চেয়ে বাড়িতে মরা ভালো। এই অবস্থায় নাওফিয়া আর না করতে পারেনি নিজের দাদুকে। ভাবল, দাদু যতদিন আছে ততদিনই লোকটাকে সহ্য করবে। তারপর দাদু চলে গেলে ডিভোর্স দিয়ে আলাদা হবে। নাওফিয়ার দাদুকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে ফিরে নিজের প্রেমিক রাসেলকে ফোন করল। রিসিভ হতেই ওপাশ থেকে রাসেল বলল, পাত্রপক্ষ গেছে? না করেছে ওদের? না না, করতেই পারি না। কেন? ছেলে পছন্দ হয়ে গেছে? ব্যাটার অপশন পেয়ে গেছো? শ্যাট আপ রাসেল, আমাকে ব্লেম দিচ্ছ কেন? তোমাকে গত 2 বছর ধরে বলছি একটা চাকরি জোটাও, বিয়ে করো আমাকে। বাসায় ফ্যামিলি আনো, আনতে পেরেছ? তাই বলে বেটার অপশন পেয়ে ঝুলে পড়বে? তোমরা মেয়েরা ছলনাময়ী। বলতে বলতেই কেঁদে ফেলল রাসেল। নাওফিয়ারও মায়া হলো ভীষণ। ওর নরম স্বরে বলল, দাদু চাইছে আমি এই লোকটাকে বিয়ে করি, তাই আর না করতে পারিনি। তুমি তো জানোই দাদুর কী অবস্থা। এই সময়ে ওনার কোনো ইচ্ছা তো অপূর্ণ রাখতে পারি না আমি। রাসেল মনে মনে হোসেন আলীকে চসূচক কিছু বিশ্রী গালি দিয়ে বলল, শালার বুইড়ার বাচ্চা মরেও না। কিন্তু মুখে করুণ স্বরে বলল, তাহলে একটাবার এসে দেখা করে যাও, শেষবারের মতো। ঠিক আছে, কাল বিকেলে আসব। আচ্ছা। ফোন রাখতেই রাসেল কটিল হেসে চোখের পানি মুছে ফেলল। তারপর 2 বন্ধুকে ফোন করে গ্রুপ কলে এনে বলল, দোস্ত, ওই যে নাওফিয়া মাগিটা বিয়ার ঠিক হয়েছে। শালি তো একবারও লাগাইতেও দেয় নাই। কালকে বিকেলে আইব দেখা করতে। 3জনে মিলে একসাথে শালিরে, বলেই হাসতে লাগলো রাসেল। ওর বাকি বন্ধুদের একজন বলল, মজা হইব দোস্ত। হ, বলেই 3জন অট্টহাসি হাসতে লাগলো। রাতের খাবার শেষে রুমে আসতে কল এলো নাওফিয়ার ফোনে। আননোন নাম্বার। নাওফিয়া রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? হাই কাপকেক, প্লিজ এরকম অসহ্য নামে ডাকবেন না। তাহলে কি? সুইটি, হানি, ডার্লিং, বেবি, জান, সোনা, এগুলো ডাকবো? কোনটা পছন্দ করো তুমি? এটাও না? ইয়াক। কেন? সুন্দর তো নামগুলো। হাজবেন্ড, ওয়াইফ এগুলোই ডাকে,
আমি রিসার্চ করে জানতে পেরেছি রিচার্ড নাকি নিজের অভিজ্ঞতা থেকে বলছেন। অভিজ্ঞতা আসলে হয়নি, মিথ্যে কথা। ওয়েল, বিশ্বাস না করলে তো কিছু করার নেই। তাহলে ছাদে যেটা করলেন সেটা কিভাবে করলেন অভিজ্ঞতা না থাকলে? ও আচ্ছা, এসব করতে অভিজ্ঞতা লাগে নাকি? অ্যাকচুয়ালি আমার তোমাকে তখন চুমু খাওয়ার ইন্টেনশন ছিলই না, কিন্তু তোমার গলায় যে জোড়া তিল আছে সেটা দেখে আমি আর কন্ট্রোল হলো না। কি করব বলো তো কাপকেক? আচ্ছা মানলাম প্রেম করেনি, কিন্তু এর আগে মেয়ে তো দেখেছেন, তখন কাউকে এরকম চুমু খাননি? না, ইচ্ছে হয়নি। ওদের আমি পিরিয়ডের বিষয়ে জিজ্ঞেস করিনি, কারণ আমি কাউকে বিয়ে করতাম না। বাট তোমাকে করব বলেই জিজ্ঞেস করেছিলাম। এটা জানা ইম্পর্টেন্ট। বলো, কবে হয়েছিল? গতকালই শেষ হয়েছে। বাহ, তাহলে তো সময় ভালোই। আমি যাওয়া পর্যন্ত আর সমস্যা নেই। ইয়াহু! নাওফিয়া মনে মনে হাসল, কারণ ও মিথ্যে বলেছে। ওর পিরিয়ড হিসাব মতে সামনের শুক্রবার ওর বিয়ের দিনই পড়ে। আচ্ছা কাপকেক, হানিমুনে কোথায় যেতে চাও? যদিও তোমাকে তো ঘর থেকে বের হতে দিচ্ছি না, তবুও দেখি মাঝে মধ্যে 15-20 মিনিটের জন্য বের হতে দেব। কোথাও যাব না। নাওফিয়া কাটকাট স্বরে বলল, না না, যেতে হবে। পরে নয়তো বলবে আমি না বলেছি বলে নিয়ে যাবে না। কি কঞ্জুস বাবা, আপনি এত বাচাল কেন? আসলে তুমি তো কাছে নেই, তাই কথা বলে কাজ চালাচ্ছি। বিশ্বাস করো, কাছে থাকলে একটুও কথা বলবো না, একটা শব্দও না। কারণ তখন আমার ঠোঁট অন্য কাজে ব্যস্ত থাকবে। অশ্লীল, অসভ্য, ইতর লোক আপনি। আর তুমি একটা মিষ্টি কাপকেক। রাগে ফোনটাই কেটে দিল নাওফিয়া। এমন লম্পট লোক দুটো দেখেনিও। একদিনে দেখায় কেউ এত ফ্রি কিভাবে হয় জানে না নাওফিয়া। তারপরও বলছে নাকি প্রেম করেনি। মিথ্যে কথারও লিমিট থাকে, এই লোকের তাও নেই। পরের দিন ক্লাস করে দুপুরের একটু পর ক্যাম্পাস থেকে বের হলো নাওফিয়া। এর মধ্যেই রাসেল ফোন করল। রিসিভ করতেই ওপাশ থেকে রাসেল বলল, কোথায় আছো? বের হলাম মাত্র ক্যাম্পাস থেকে। একটু দাঁড়াও, তাহলে আমি আসি। না না না, আমি আসছি। হুম, তুমি দাঁড়াও, আসছি। এ বলে রাসেল কেটে দিল ফোন। অগত্যা নাওফিয়া দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। রাসেল মিনিট 10 পরে এলো। নিজের বাইক থাকায় বেশি সময়ও লাগেনি। বাইক থেকে নেমে নাওফিয়ার দিকে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে যাবে, তখন একটা ফুটবল এসে ওর মাথায় লাগলো, বেশ জোরালোভাবে। তৎক্ষণাৎ সেখানেই পড়ে গেল ও। নাওফিয়া ওকে তুলতে যাবে, তখনই পেছন থেকে ভেসে এলো কাপকেক ডাকটা। ও পেছনে তাকাতে দেখল মিরসাদকে। লোকটা ভীষণ মাঞ্জা মেরে এসেছে। নীল সাদা চেক শার্ট, কালো প্যান্ট, লেদার শু আর সানগ্লাস শার্টের বোতামে ঝুলিয়ে হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। ততক্ষণে রাসেল উঠে দাঁড়িয়ে নাওফিয়াকে জিজ্ঞেস করল, এই লোককে নাফু? ওনার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। রাসেল এগিয়ে গিয়ে ইমোশনাল হবার ভান করে বলল, ভাই, আপনি তো সারা জীবনের জন্য আমার কলিজাটাকে নিয়ে যাইতেছেন। অন্তত আজকে বিকালটা ওরে ছাইড়া দেন। ঠিক আছে, নিয়ে যা। মির্সাদের কথা শুনে নাওফিয়া অবাক। এই লোকটাকে এত সহজে নিয়ে যেতে দিচ্ছে? এদিকে রাসেল মনে মনে মিরসাদকে বলদ বলল। তবে মুখে আন্তরিক হাসি দিয়ে নাওফিয়াকে নিয়ে এগিয়ে যেতে নিলেই পেছন থেকে মিরসাদ আবার বলল, রিমি, বয়স 17 বছর, গার্লস কলেজে পড়ে তাই না? এটুকু শুনে রাসেলের পায়ের তলার মাটি সরে গেল। ও ফিরে এসেই মিরসাদের কলার চেপে ধরল শক্ত করে। মিরসাদ হাসল কেবল। রাসেল রাগান্বিত স্বরে বলল, কি করেছিস ওর সাথে? কিছু এখনো করিনি। যদি চাস বোন বেঁচে থাকুক, তাহলে নাওফিয়ার থেকে দূরে থাকবি। আর শুধু ও কেন, অন্য কোনো মেয়ের ক্ষতি করার কথাও যদি ভাবিস, তাহলে তোকে কোনো শাস্তি দেব না। শাস্তি পাবে তোর বোনেরা, তোর মা, তোর গোষ্ঠীর সব মেয়ে। মাথায় রাখিস। মির্সাদের কথা শুনে রাসেল ফুঁসতে ফুঁসতে চলে গেল সেখান থেকে। এদিকে নাওফিয়া এই দৃশ্য দেখে আগামাথা কিছু না বুঝে এসে মির্সাদের গালে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়েও মির্সাদের মুখের হাসিটা মিলালো না, বরং গালটা হাত দিয়ে আলতো ঘষিয়ে শান্ত গলায় বলল, রাগ কমলো কাপকেক? নাওফিয়া রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি একটা জঘন্য মানুষ। রাসেলকে এভাবে থ্রেট দিলেন কেন? মির্সাদ ধীরে ধীরে সানগ্লাসটা খুলে শার্টে গুজে রাখল। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল,
কারণ আমি ওকে তোমার থেকে দূরে রাখতে চাই। আপনি কি আমার জীবনের ডিসিশন নেওয়ার হবু স্বামী? হবু স্বামী হলেই মালিক হয়ে যান না। মালিক হওয়ার ইচ্ছেও নেই। তবে তোমাকে নোংরা মানুষের হাত থেকে বাঁচানোর ইচ্ছে আছে। নাওফিয়া তাচ্ছিল্য করে হেসে উঠল। আর আপনি খুব ভদ্র মানুষ? না, আমি ভয়ঙ্কর মানুষ। কিন্তু অন্তত তোমাকে বিক্রি করব না। কথাটা শুনে নাওফিয়া কপাল কুঁচকে তাকালো। মানে? নিশাদ এবার পকেট থেকে ফোন বের করে কিছু একটা ওপেন করলো। তারপর ফোনটা নাওফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নিজেই শুনে নাও। অডিওটা চালু হতে রাসেলের গলা ভেসে এলো, দোস্ত, কালকে আইবো দেখা করতে। তিনজনে মিলে একসাথে। বাকি কথাগুলো শুনেই মুহূর্তেই জমে গেল নাওফিয়ার শরীর। হাত কাঁপতে লাগলো ওর। বুকের ভেতর ধপধপ শব্দ হচ্ছে। অসম্ভব, রাসেল এমন করতে পারে না। ও কাপা গলায় বলল, এটা ফেক হতে পারে, তবে আমি চাইলে পুরো ভিডিও দেখাতে পারি। নাওফিয়া হতভম্ব চোখে তাকিয়ে রইল। মিরশাদ শান্ত স্বরে বলল, আমি সাগরে কাজ করি কাপকে। মানুষের মুখ দেখে অনেক কিছুই বুঝতে শিখেছি। রাসেলকে প্রথম দেখে চিনে ফেলেছিলাম। মিথ্যে, তোমার ইচ্ছা বিশ্বাস না করার। কিন্তু আজ যদি আমি না আসতাম, তাহলে বিকেলের শেষে তোমার কি হতো জানো? নাওফিয়ার চোখ ভিজে উঠল। তবুও নিজেকে শক্ত করে বলল, আপনি ভালো মানুষ সাজবেন না, আপনিও খারাপ। মিরশাদ হালকা হেসে বলল, অবশ্যই খারাপ। ভালো মানুষ হলে তোমার গলায় তেল দেখে কন্ট্রোল হারাতাম না। চুপ করুন। কিন্তু একটা পার্থক্য আছে। কি? আমি তোমাকে চাই, নষ্ট করতে না। কথাটা শুনে নাওফিয়া কিছু বলতে পারল না, শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। ঠিক তখনই মিরশাদের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে ওর মুখের ভাব বদলে গেল। হ্যাঁ বলো। ওপাশে কি বলল জানা গেল না, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই মিরশাদের চোয়াল শক্ত হয়ে গেল। কখন? আমি আসছি। ফোন কেটে দ্রুত নাওফিয়ার দিকে তাকালো সে। আমাকে এখনই যেতে হবে। কোথায়? বন্দরের সমস্যা হয়েছে। তো যান। মিরশাদ কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলল, তুমি আজ একা বাসায় ফিরবে না। কেন? কারণ রাসেল এখন ভয় পেয়েছে। আর ভয় পাওয়া মানুষ সবচেয়ে বিপজ্জনক হয়। নাওফিয়া বিরক্ত হয়ে বলল, আপনি কি সবসময় সিনেমার ডায়লগ দেন? না, মাঝে মাঝে গুলি করি। নাওফিয়া ভ্রুকুচকে তাকাতেই মিরশাদ মুচকি হেসে বলল, ভয় পেও না, এখনো কাউকে মারিনি। এরপর নিজের গাড়ির দিকে ইশারা করল, ওঠো। আমি আপনার সাথে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকব যতক্ষণ না তুমি বাসায় পৌঁছাও। স্টকার। হবু বর। নাওফিয়া দাঁত চেপে রইল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাড়িতে উঠে বসল। পুরো রাস্তা মিরশাদার একটা কথাও বলল না, শুধু ড্রাইভ করছিল। আশ্চর্যজনকভাবে এই প্রথম লোকটাকে একটু অন্যরকম লাগলো নাওফিয়ার। বাসার সামনে গাড়ি থামতেই মিরশাদ বলল, কাল তোমার ক্লাস কয়টায় শেষ? কেন বলবো? কারণ কাল থেকে তোমাকে আমি নিজে আনবো নেব। দরকার নেই। আছে। আমি রাজি না। মিরশাদ এবার ওর দিকে ঝুঁকে এলো, এতটা কাছে যে নাওফিয়ার নিঃশ্বাস আটকে গেল। নিচু স্বরে বলল, তুমি এখনো বুঝতে পারছো না কাপকেক? তোমাকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। বলেই সোজা হয়ে গাড়ি স্টার্ট দিল। নাওফিয়া কিছু বুঝে ওঠার আগেই গাড়ি চলে গেল। ও হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। আর রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে থাকা কালো হুডি পরা লোকটা ফোন কানে দিয়ে বলল, ভাই, মেয়েটা বাসায় পৌঁছে গেছে। ওপাশ থেকে ভেসে এলো ঠান্ডা গলা, নজর রাখো। মিরশাদ কায়সার যেন কিছু টের না পায়। পরদিন সকাল থেকেই নাওফিয়ার মাথা ভীষণ ভার লাগছিল। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। চোখ বন্ধ করলেই বারবার রাসেলের সেই ভয়ঙ্কর কথাগুলো কানে বাজছে। তিনজনে মিলে একসাথে। ভাবতেই গা ঘিন ঘিন করে উঠছে ওর। নাওফিয়া বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চেহারা দেখে নিজেই চমকে গেল। চোখ দুটো ফুলে গেছে। ঠিক তখনই দরজায় নক হলো। আপু, নাস্তা করবি না? নাজনীনের গলা। আসছি। নাওফিয়া মুখ ধুয়ে নিচে নামতেই ডাইনিং টেবিলে দাদুকে বসে থাকতে দেখল। হোসেন আলী হাসি মুখে বললেন, আয় দাদু ভাই। ও গিয়ে চুপচাপ বসল। হঠাৎ দাদু বললেন, মিরশাদ আজ সকালে ফোন করেছিল। নাওফিয়ার হাত থেমে গেল। কেন? বলল, আজ থেকে তোকেও নিজে আনা নেওয়া করবে। কি? আমি রাজি হয়েছি। দাদু,
হোসেন আলী শান্ত স্বরে বললেন, ছেলেটা তো খেয়াল রাখতেই চায়। নাওফিয়া বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আমার বডিগার্ড লাগবে না। ঠিক তখনই বাইরে গেটের সামনে গাড়ির হর্ন বেজে উঠল। নাজনীন জানালা দিয়ে উকি মেরে চিৎকার করে বলল, উফ, দুলাভাই আসছে। নাওফিয়ার মাথা গরম হয়ে গেল। ও দ্রুত বাইরে বের হতে দেখল মিরশাদ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে কালো শার্টের লোকটাকে আরো বেশি বিপজ্জনক লাগছে। ওকে দেখে মিরশাদ হাসল। গুড মর্নিং কাপকেক। এ নামে ডাকবেন না বলেছি। আচ্ছা, বউ ডাকবো? অসহ্য। মিরশাদ দরজা খুলে বলল, ওঠো, আমি রিকশায় যাব। আর আমি পেছনে পেছনে গাড়ি নিয়ে যাব। কেন এত বিরক্ত করেন আপনি? ভালো লাগে। নাওফিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করতেই ও বলল, আপনি কি সব সময় জোর করে সব করেন? না, কখনো কখনো আদর করেও করি। প্লিজ চুপ থাকুন। মিরশাদ মুচকি এসে গান চালিয়ে দিল। কয়েক মিনিট চুপচাপ কাটার পর নাওফিয়া হঠাৎ বলল, রাসেলের ব্যাপারে যা বলেছিলেন সব সত্যি? হুম। প্রমাণ তোমাকে দেখাতে পারি, কিন্তু তুমি সহ্য করতে পারবে না। নাওফিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। আপনি আগে থেকেই জানতেন? আমি ওর খোঁজ নিয়েছিলাম। কেন? কারণ তুমি আমার হতে যাচ্ছ। আমি এখনো আপনার কিছু না। মিরশাদ এক ঝলক তাকিয়ে বলল, হবে। ওর গলার আত্মবিশ্বাসটা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল নাওফিয়াকে। ক্যাম্পাসের সামনে গাড়ি থামতেই নাওফিয়া নামতে যাবে, তখনই মিরশাদ ওর হাত চেপে ধরল। নাওফিয়া চমকে তাকালো। কি? মিরশাদ নিচু স্বরে বলল, আজ ক্লাস শেষে একা বের হবে না। কেন? কারণ আমি বলছি। আপনি কি সবকিছু কন্ট্রোল করতে চান? তোমার সেফটি? হ্যাঁ। নাওফিয়া হাত ছাড়িয়ে নেমে গেল, কিন্তু ও বুঝতে পারল না রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে থাকা দুজন লোক ওর ছবি তুলছে। ক্লাস শেষে বিকেলে নাওফিয়া বের হতে দেখল মিরশাদের গাড়ি নেই। ও বিরক্ত হয়ে ফোন বের করল। ঠিক তখনই অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এলো, তোমার হবু বর আজ আর আসবে না, আমরা এসেছি। নাওফিয়ার বুক ধক করে উঠল। আরেকটা ছবি এলো। ছবিতে দেখা যাচ্ছে মিরশাদ রক্তাক্ত অবস্থায় একটা গুদামের সামনে দাঁড়িয়ে আছে। নাওফিয়ার হাত কাঁপতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ আর মুখ চেপে ধরল। চিৎকার করলে মেরে ফেলব। নাওফিয়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। লোকটা ওকে টেনে কালো মাইক্রোবাসের দিকে নিতে লাগলো। ও প্রাণপণে ছটফট করছে। ঠিক তখনই বিকট শব্দে একটা বাইক এসে থামল সামনে। পরের মুহূর্তেই এক লোক উড়ে গিয়ে পড়ল রাস্তার ওপর। নাওফিয়া তাকে স্তব্ধ। মিরশাদ? ওর শার্টে রক্ত লেগে আছে, চোখ দুটো ভয়ঙ্কর লাল। মিরশাদ ধীরে ধীরে কোমর থেকে বন্দুক বের করে লোকগুলোর দিকে তাক করল। তারপর ঠান্ডা গলায় বলল, আমার জিনিসে হাত দেওয়ার সাহস কে দিয়েছে? বন্দুক দেখে মুহূর্তে জমে গেল চারপাশ। নাওফিয়ার মুখ চেপে ধরা লোকটা হাত ছেড়ে এক পা পিছিয়ে গেল। মিরশাদ ধীরে ধীরে এগিয়ে এলো। চোখে মুখে এমন ঠান্ডা রাগ, যেন মানুষ না, ঝড়। হাত নামা। লোকটা কাপা গলায় বলল, ভাই, ভুল হয়েছে। আমি কি বলেছি শুনতে পাওনি? লোকটা তাড়াতাড়ি হাত ছড়িয়ে নিল। নাওফিয়া দৌড়ে মিরশাদের পেছনে গিয়ে দাঁড়ালো। নিজের অজান্তে ওর শার্ট চেপে ধরেছে ও। মিরশাদ সেটা টের পেয়েও কিছু বলল না। আরেকজন লোক দাঁত চেপে পড়ল, বেশি হিরোগিরি দেখাইস না। জানিস আমরা কার লোক? মিরশাদ হালকা মাথা কাত করল, না, তবে 5 মিনিট পর তোরা কার লাশ হবি সেটা জানি। কথাটা বলে আচমকা সামনে দাঁড়ানো লোকটার পেটে লাথি মারল। লোকটা দূরে ছিটকে পড়ে গঙ্গাতে লাগল। বাকি দুজন দৌড়ে পালাতে যাবে, ঠিক তখনই মিরশাদ বন্দুক তাক করে বলল, দাঁড়া। তিনজনই থেমে গেল। কে পাঠিয়েছে? কেউ উত্তর দিল না। মিরশাদ এবার গুলি করল। থাই। গুলিটা গিয়ে লাগলো একজনের পায়ের পাশে। ভয় পেয়ে চিৎকার করে উঠল সে, ভাই, মারবেন না। তাহলে বল। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু কাজ নিছি ভাই, নাম জানি না, ফোনে অর্ডার দিছে। মিরশাদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ঠান্ডা স্বরে বলল, ফোনটা দে। লোকটা তাড়াতাড়ি ফোন এগিয়ে দিল। মিরশাদ স্ক্রিন দেখে চোখ শুরু করল। তারপর ফোনটা নিজের পকেটে রেখে বলল, এবার ভাগ। তিনজনই প্রাণপণে দৌড়ে পালালো। সব শান্ত হতেই নাওফিয়া কাপা গলায় বলল, আপনি আপনি গুলি করলেন? মারিনি তো, কিন্তু বন্দুক আপনার কাছে কেন? মিরশাদ দীর্ঘশ্বাস ফেলল।
সাগরে কাজ করে বলেছিলাম না, সব সময় ফুল নিয়ে ঘোরা যায় না। নাওফিয়া কিছু বলতে পারল না, এখনো ভয় কাটছে না। হঠাৎ ওর চোখ গেল মির্শাদের হাতে, রক্ত পড়ছে। আপনার হাত? মির্শাদ তাকিয়ে নির্বিকার গলায় বলল, কিছু না। কিছু না মানে? রক্ত পড়ছে, একটু কেটেছে। নাওফিয়া এবার সত্যি বিরক্ত হলো। আপনি মানুষ নাকি রোবট? মির্শাদ হেসে ফেলল। তুমি চিন্তা করছো নাকি কাপকে? মোটেও না। তাহলে হাত ধরেছ কেন এখনো? নাওফিয়া চমকে উঠে দেখলেও এখনো ও মির্শাদের শার্ট শক্ত করে ধরে আছে। তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। মির্শাদ মুচকি এসে গাড়ির দরজা খুলে বলল, ওঠো। পুরো রাস্তা নাওফিয়া চুপচাপ ছিল। বাসার সামনে পৌঁছে মির্শাদ বলল, আজ রাতে দরজায় জানালা লক করে ঘুমাবে। কেন? কারণ যারা আজ এসেছিল তারা আবারও আসতে পারে। আপনি কি কোনো বিপদে জড়িত? মির্শাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। নাওফিয়ার বুক ধক করে উঠল। কেমন বিপদ? যেটা থেকে তোমাকে দূরে রাখতে চাই। কথাটা বলেই গাড়ি ঘুরিয়ে চলে গেল সে। আর নাওফিয়া দাঁড়িয়ে রইল অদ্ভুত এক অস্বস্তি নিয়ে। লোকটা আসলে কে? সেদিন রাত প্রায় 12টা। নাওফিয়া ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। হঠাৎ বারান্দায় শব্দ হলো। ওর বুক ধক করে উঠল। আস্তে করে দরজার কাছে গিয়ে বলল, কে? কোনো উত্তর নেই। আরও একবার শব্দ হলো। নাওফিয়া ভয় পেয়ে ফোন হাতে নিল। ঠিক তখনই মেসেজ এলো। দরজা খুলল কাপকেক। মির্শাদ। নাওফিয়া দ্রুত বারান্দার দরজা খুলতেই অবাক হয়ে গেল। মির্শাদ দাঁড়িয়ে আছে, মুখে ক্লান্তি। শার্টের রক্তের দাগ এখনো শুকায়নি। আপনি এখানে? নিচের গেট বন্ধ ছিল, তাই বলে বারান্দা দিয়ে উঠেছেন? হুম। আপনি আসলে মানুষ তো? মাঝে মাঝে সন্দেহ হয়। এটা বলেই টলতে লাগলো সে। নাওফিয়া ভয় পেয়ে ওকে ধরে ফেলল। এই, কি হয়েছে? মির্শাদ নিচু স্বরে বলল, একটু গুলি লেগেছে। নাওফিয়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। কি? আর ঠিক তখনই জ্ঞান হারিয়ে ওর ওপর ঢলে পড়ল মির্শাদ। নাওফিয়া কোনো মতে মির্শাদকে ধরে রুমের ভেতরে আনলো। এত বড় একজন মানুষকে সামলাতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেল। বিছানায় শুয়ে দিতে দেখল শার্টের ডান পাশে রক্ত জমে কালচে হয়ে আছে। সত্যি গুলি লেগেছে। নাওফিয়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে। জীবনে কখনো এসব সামলায়নি। ও কাপা হাতে বলল, এই, শুনছেন? মির্শাদ চোখ খুলল না, শুধু অস্পষ্ট গলায় বলল, ভয় পেও না, আমি মরব না এত সহজে। চুপ করুন। নাওফিয়া তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স বের করল। শার্ট কাটতে গিয়েই থেমে গেল। লোকটার বুক জুড়ে অসংখ্য কাটা দাগ, পুরনো ক্ষত। কেউ যেন বহুবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে। নাওফিয়ার বুকটা অদ্ভুতভাবে মোচড় দিল। ও ধীরে ধীরে ক্ষত পরিষ্কার করতে লাগল। মির্শাদ ব্যথায় ভ্রু কুঁচকালেও একটা শব্দও করল না। ডাক্তার লাগবে? না। না মানে? গুলি লেগেছে আপনার। ডাক্তার এলে প্রশ্ন করবে তো? আমার উত্তর দিতে ভালো লাগে না। নাওফিয়া বিরক্ত হয়ে বলল, আপনি অসম্ভব জেদি মানুষ। মির্শাদ আধ খোলা চোখে তাকালো। আর তুমি সুন্দর। এখন ফ্লার্ট করার সময়? আমি সব সময় করি। নাওফিয়া চোখ উল্টালো, কিন্তু অদ্ভুতভাবে এবার আর অতটা বিরক্ত লাগলো না। ড্রেসিং শেষ হতেই মির্শাদ হঠাৎ ওর হাত চেপে ধরল। নাওফিয়া চমকে উঠল। কি? মির্শাদ খুব আস্তে বলল, আজ তুমি না থাকলে হয়তো সত্যিই মরে যেতাম। প্রথমবার লোকটার গলায় দুর্বলতা টের পেল নাওফিয়া। ও কিছু বলতে পারল না। ঠিক তখনই নিচতলা থেকে হোসেন আলীর কাশির শব্দ ভেসে এলো। নাওফিয়া আতঙ্কিত হয়ে বলল, দাদু জেগে গেছে, আপনাকে দেখলে শেষ। মির্শাদ চোখ বন্ধ রেখে বলল, তাহলে লুকিয়ে রাখো আমাকে? মানুষ নাকি আপনি? ব্যাগ নাকি লুকাবো? বইয়ের রুমের স্বামী থাকতেই পারে, আবার এসব শুরু করেছেন? হঠাৎ দরজায় নক পড়ল। নাওফিয়ার বুক ধক করে উঠল। নাওফু, দরজা বন্ধ কেন? নাজনীনের গলা। নাওফিয়া দ্রুত মির্শাদের দিকে তাকালো। লোকটা নির্বিকার হয়ে শুয়ে আছে। কি করব এখন? মির্শাদ আস্তে করে বলল, ভয় পেও না কাপকেক, আমি আছি। আপনি তো সমস্যার মূল। আবার নক পড়ল। আপু, ঘুমাইছিস? নাওফিয়া তাড়াতাড়ি মির্শাদের ওপর কম্বল টেনে দিল। তারপর দরজার কাছে গিয়ে বলল, হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। দরজা খুলতো। কেন? তোর রুম থেকে পুরুষ মানুষের গলা পেলাম মনে হয়। নাওফিয়ার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। ও পেছনে তাকাতে দেখল কম্বলের নিচে শুয়ে থাকা মির্শার ঠোঁট কামড়ে হাসছে।
নাওফিয়ার আগে দাঁত চেপে ফিসফিস করে বলল, হাসছেন কেন? কম্বলের নিচ থেকে মির্শাদের শান্ত উত্তর এলো, মজা লাগছে। আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আর আপনার মজা লাগছে? তুমি খুব কিউটলি ভয় পাও কাপকেক। নাওফিয়া এবার সত্যিই খুন করে ফেলতে চাইল লোকটাকে। বাইরে থেকে আবার নাজনীনের গলা এলো, আপু দরজা খুলবি? আমি আমি ড্রেস চেঞ্জ করছি। এত রাতে? ঘুমানোর আগে করছি। নাজনীন সন্দেহের স্বরে বলল, সত্যি বল। হ্যাঁ। কয়েক সেকেন্ড চুপ থেকে নাজনীন বলল, আচ্ছা ঠিক আছে। পায়ের শব্দ দূরে যেতেই নাওফিয়া হাঁপ ছেড়ে বাঁচল। তারপর তড়াক করে গিয়ে কম্বল সরালো। আপনি এখনই বের হবেন। মিরশাদ আতশোয়া হয়ে বলল, এই অবস্থায়? সেটা আমার সমস্যা না, কিন্তু আমি তো তোমার হবু বর। আবার? মিরশাদ হেসে উঠে বসতে যাবে, তখনই ব্যথায় মুখ কুঁচকে গেল। নাওফিয়ার রাগ মুহূর্তেই কমে গেল। উঠবেন না? তাহলে থাকি। না, তাহলে কোলে করে নামিয়ে দাও। আপনার নাটক শেষ। মিরশাদ এবার ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সত্যি বলছি, একটু মাথা ঘুরছে। নাওফিয়া বিরক্ত হলে বুঝল লোকটা মিথ্যে বলছে না। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু ভোর হওয়ার আগেই চলে যাবেন। জি ম্যাডাম। নাওফিয়া সোফার দিকে ইশারা করল, ওখানে ঘুমান। এত দূরে? মিরশাদ, আচ্ছা আচ্ছা যাচ্ছি। সোফায় গিয়ে শুতেই হঠাৎ বলল, কাপকে কি? একটা কম্বল দাও, ঠান্ডা লাগছে। নাওফিয়া কম্বল ছুঁড়ে মারল ওর দিকে। থ্যাংক ইউ বউ। চুপ। কিছুক্ষণ পর রুম নিস্তব্ধ হয়ে গেল। নাওফিয়া বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসছিল না। বারবার চোখ চলে যাচ্ছে সোফার দিকে। লোকটা আসলে কেমন? একদিকে ভয়ঙ্কর, বন্দুক চালায়, মানুষকে থ্রেট দেয়, আবার অন্যদিকে ওকে বাঁচিয়েছে, রাসেলের সত্যিটাও দেখিয়েছে। হঠাৎ মির্সাদের গলা ভেসে এলো অন্ধকারে। এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাব। নাওফিয়া চমকে উঠল, আপনি ঘুমাননি? তোমার দিকে তাকিয়ে আছি। অসভ্য। মিরশাদ মৃদু হাসল, তুমি জানো তোমার চোখ খুব সুন্দর। নাওফিয়া মুখ ঘুরিয়ে নিল, কিন্তু অদ্ভুতভাবে এবার গাল লাল হয়ে উঠল ওর। ভোরবেলা ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল নাওফিয়ার। চোখ খুলেই ও চমকে উঠল। মির্শাদ ওর বিছানার পাশে বসে আছে। আপনি এখানে কেন? যাচ্ছিলাম, তার আগে একটা জিনিস দেখছিলাম। কি? তুমি ঘুমালে আরো সুন্দর লাগে। ইয়াক। মির্শাদ হেসে উঠল, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, আজ বাসা থেকে বের হবে না। কেন? কারণ গতরাতে যারা আমাকে গুলি করেছে তারা তোমাকেও খুঁজছে। নাওফিয়ার বুক ধক করে উঠল। কিন্তু কেন? কারণ তুমি এখন আমার দুর্বলতা। কথাটা বলেই উঠে দাঁড়ালো সে। আমি রাতে আবার আসব। আসবেন মানে? বারান্দা খোলা রেখো। কখনো না। মিরশাদ চোখ টিপে বলল, দেখা যাবে কাপকেক। বলেই বারান্দা দিয়ে নেমে গেল। নাওফিয়া হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই ওর ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার থেকে। নির্শাদ কায়সারের কাছ থেকে দূরে থাকো, না হলে পরের লাশটা তোমার দাদুর হবে। মেসেজটা পড়ে নাওফিয়ার হাত কাঁপতে লাগলো। পরের লাশটা তোমার দাদুর হবে। ওর বুকের ভেতর হঠাৎ তীব্র ভয় চেপে বসল। দাদুর কিছু হলে? না, এটাও সহ্য করতে পারবে না। তড়িঘড়ি করে মিরসাদকে ফোন দিল ও। কিন্তু ফোন বন্ধ। আবার দিল, বন্ধ। নাওফিয়া এবার রাগে আর ভয়ে কেঁদে ফেলল। লোকটা এমন সময় ফোন বন্ধ রাখে কিভাবে? ঠিক তখনই দরজা খুলে নাজনীন ঢুকল। আপু, কাঁদছিস কেন? নাওফিয়া দ্রুত চোখ মুছে বলল, কিছু না। মিথ্যে বলিস না। কি হয়েছে? নাওফিয়া কিছুক্ষণ চুপ থেকে ফোনটা এগিয়ে দিল। মেসেজ পড়ে নাজনীনের মুখও ফ্যাকাশে হয়ে গেল। এটা কে পাঠাইছে? জানি না। দুলাভাইকে বলেছিস? ফোন বন্ধ। নাজনীন কয়েক সেকেন্ড ভেবে বলল, আপু, দুলাভাই আসলে কি করে? নাওফিয়া তিক্ত হেসে বলল, সেটাই তো বুঝতে পারছি না। সেদিন সারাদিন বাড়ির পরিবেশ অদ্ভুত টেনশনে কাটল। নাওফিয়া কাউকে কিছু বুঝতে দিল না, কিন্তু দাদুর আশেপাশে এক মুহূর্তের জন্য কাউকে একা রাখল না। বিকেলে হোসেন আলী হঠাৎ বললেন, দাদু ভাই, তুই কি কিছু নিয়ে চিন্তায় আছিস? নাওফিয়া জোর করে হাসল, না তো, আমারে লুকাস না, তোর চোখ দেখলেই বুঝি। নাওফিয়ার চোখ ভিজে উঠল। ও দাদুর হাত ধরে বলল, দাদু, তুমি সাবধানে থাকবে কেমন? হোসেন আলী মৃদু হেসে মাথায় হাত রাখলেন, আমারে নিয়ে ভয় পাস না, মরার ভয় আমি অনেক আগেই হারাইছি। নাওফিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল।
রাত প্রায় 11:30। নাওফিয়া বারবার ফোন চেক করছে। মিরশাদের কোনো খবর নেই। হঠাৎ বারান্দায় হালকা শব্দ হলো। ও দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখল মিরশাদ না, একটা ছোট বক্স রাখা। নাওফিয়া কাপা হাতে বক্সটা খুলল। ভেতরে একটা রজনীগন্ধার স্টিক আর একটা চিরকুট। রাগ করো না কাপকেক, কাজে আটকে গেছি। নাওফিয়ার অজান্তেই ঠোঁটে হাসি ফুটল, কিন্তু পরের লাইনটা পড়তেই হাসি মিলিয়ে গেল। আজ রাতে জানালার পাশে যেও না। ওর বুক ধক করে উঠল। ঠিক তখনই থাই জানালার কাঁচ ভেঙে গুলি ঢুকিয়ে দেয়ালে লাগল। নাওফিয়া চিৎকার করে মেঝেতে বসে পড়ল। বাইরে থেকে মানুষের দৌড়াদৌড়ির শব্দ। আর কয়েক সেকেন্ড পর ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিরশাদ কলিং। কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে ঠান্ডা ভয়ঙ্কর গলা এলো। আমি বলেছিলাম জানালার পাশে যেও না। নাওফিয়া কাঁদতে কাঁদতে বলল, কে করছে এসব? কয়েক সেকেন্ড চুপ থেকে মিরশাদ বলল, আমার অতীত। মিরশাদের কথাটা মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো নাওফিয়ার। ও কাপা গলায় বলল, আপনার অতীত মানে? যাদের আমি শেষ করতে পারিনি তারা এখন ফিরে এসেছে। আপনি কোথায়? তোমার বাসার কাছেই। তাহলে আসছেন না কেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মিরশাদ নিচু স্বরে বলল, কারণ আমি চাই না তোমার পরিবারের কেউ আমাকে এই অবস্থায় দেখো। নাওফিয়ার বুক ধক করে উঠল। আবার আহত হয়েছেন? একটু। একটু মানে? গুলি পাশ ঘেঁষে গেছে। নাওফিয়া চোখ বন্ধ করল বিরক্তিতে। আপনি কি ম্যাগনেট নাকি? সবগুলি আপনার দিকে আসে কেন? মিরশাদ হেসে ফেলল, কারণ আমি হ্যান্ডসাম। এখন জোকস করার সময়। তুমি ভয় পেলে আমার ভালো লাগে না। কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল নাওফিয়া। তারপর ধীরে বলল, আপনি কোথায় বলুন? কেন? কারণ আমি আসছি। অসম্ভব, প্লিজ। মিরশাদ দীর্ঘশ্বাস ফেল। গলির শেষের পুরনো গ্যারেজটা দেখেছ? হ্যাঁ, আমি ওখানে। কল কেটে যেতেই নাওফিয়া দ্রুত ওড়না জড়িয়ে নিচে নামল। সবাই ঘুমিয়ে চুপচাপ গেট খুলে বের হয়ে গেল সে। রাতের রাস্তা অস্বাভাবিক নির্জন। গ্যারেজটার সামনে যেতে দেখল একটা কালো বাইকের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মিরশাদ। কালো শার্টের এক পাশ রক্তে ভিজে গেছে। নাওফিয়া দৌড়ে গেল, আপনি ঠিক আছেন? মিরশাদ তাকিয়ে মৃদু হাসল। বলেছিলাম না মরব না। চুপ করুন। ওর গলায় সত্যিকারের ভয় শুনেই কিছুক্ষণ চুপ করে রইল মিরশাদ। তারপর ধীরে বলল, কেন এসেছ? জানি না। মিথ্যে। নাওফিয়া চোখ সরিয়ে নিল। মিরশাদ কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলল, তুমি আমার জন্য ভয় পেয়েছো কাপকে? না। পেয়েছো? না। তাহলে কাঁপছো কেন? নাওফিয়া এবার বুঝল সত্যি ওর হাত কাঁপছে। মিরশাদ আস্তে করে ওর হাত ধরল। ভয় পেও না, আমি আছি। ঠিক তখনই দূরে গাড়ির শব্দ শোনা গেল। মিরশাদের মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। শিট, কি হয়েছে? ওরা এখানে, বলে নাওফিয়াকে নিজের পেছনে সরিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই 3টা গাড়ি এসে থামল গ্যারেজের সামনে। একজন লম্বা লোক নেমে ধীরে ধীরে হাততালি দিতে লাগল। ওয়েল ওয়েল, মিরশাদ কায়সার, অবশেষে দেখা হলো। মিরশাদের চল শক্ত হয়ে উঠল। রায়হান, লোকটা হাসল। এতদিন পরেও আমার নাম মনে আছে দেখে ভালো লাগলো। নাওফিয়া আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। রায়হান এবার ওর দিকে তাকিয়ে বলল, এই মেয়েটার জন্য এত কিছু? মিরশাদ ঠান্ডা গলায় বলল, ওর দিকে তাকাবি না। না তাকালে কি করবে? মুহূর্তের মধ্যে মিরশাদ বন্দুক বের করল। রায়হানের লোকেরাও অস্ত্র তাক করল। চারপাশে নিস্তব্ধতা। নাওফিয়ার মনে হচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা ফেটে যাবে। রায়হান মুচকি এসে বলল, জানিস মিরশাদ, তোর সবচেয়ে বড় দুর্বলতা কি? তুই ভালোবাসতে শিখেছিস। কথাটা শুনে থমকে গেল নাওফিয়া। মিরশাদ ওকে ভালোবাসে? পরের মুহূর্তে গুলির শব্দে কেঁপে উঠল। একটার পর একটা গুলির শব্দে চারপাশ কেঁপে উঠল। মিরশাদ এক হাতে নাওফিয়াকে জড়িয়ে মাটিতে ফেলে দিল। নিচু হও। নাওফিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। চারপাশে শুধু চিৎকার আর গুলির শব্দ। কিছুক্ষণ পর শব্দ থামতেই নাওফিয়া ধীরে ধীরে চোখ খুলল। দেখল মিরশাদ ওর ওপর ঝুঁকে আছে। ও হাঁপাতে হাঁপাতে বলল, আপনি ঠিক আছেন? মিরশাদ উত্তর দিল না। নাওফিয়ার বুক ধক করে উঠল। মিরশাদ? ঠিক তখনই ওর হাতে গরম কিছু পড়ল। রক্ত।
নাওফিয়া কাঁপতে কাঁপতে তাকালো। মিরশাদের কাঁধ থেকে রক্ত ঝরছে। এ আল্লাহ! মিরশাদ দাঁত চেপে বলল, আমি ঠিক আছি, ওঠো। দূরে রায়হানের গলা ভেসে এলো, পালাচ্ছিস কেন মিরশাদ? আগে তো এমন ছিলি না। মিরশাদের চোখ ভয়ঙ্কর হয়ে উঠল। সে নিচু স্বরে বলল, কারণ আগে আমার হারানোর কেউ ছিল না। কথাটা শুনে নিঃশ্বাস আটকে গেল নাওফিয়ার। মিরশাদ দ্রুত ওকে নিয়ে গ্যারেজের পেছনে রাস্তা দিয়ে বের হতে লাগলো। নাওফিয়া কাঁদতে কাঁদতে বলল, হাসপাতালে চলুন প্লিজ। না, আবার না। হাসপাতালে গেলে ওরা খুঁজে পাবে। তাহলে একটা সেফ জায়গায় যাব। কোথায়? মিরশাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, সমুদ্রে। কি? আমার জাহাজে। নাওফিয়া হতভম্ব। লোকটা সত্যিই পাগল। ঠিক তখনই পেছন থেকে গাড়ির শব্দ এলো। মিরশাদ দ্রুত বাইকে উঠল। ওঠো। নাওফিয়া আর কিছু না ভেবেই উঠে বসল। বাইকটা প্রচণ্ড গতিতে রাতের রাস্তা ছিঁড়ে ছুটে লাগলো। পেছনে ধাওয়া করছে কয়েকটা গাড়ি। নাওফিয়া শক্ত করে মিরশাদকে জড়িয়ে ধরল। হঠাৎ মিরশাদ বলল, কাপকে, কি? যদি আজ কিছু হয়ে যায়? চুপ করুন, শোনো। নাওফিয়ার চোখ ভিজে উঠল। কি? মিরশাদ মৃদু হাসল। তোমার গলার তিল জুতো এখন আমার সবচেয়ে ফেভারিট জিনিস। এই অবস্থাতে লোকটার ফ্ল্যাট বন্ধ হয় না। নাওফিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনি একটা আস্ত পাগল, কিন্তু তোমার পাগল। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠল ওর। কয়েক মিনিট পর তারা বন্দরের কাছে পৌঁছে গেল। দূরে বিশাল একটা কার্গো জাহাজ দাঁড়িয়ে। মিরশাদ বাইক থামিয়ে নাওফিয়ার হাত ধরল। চলো, আমরা সত্যি জাহাজে উঠব। হুম। ঠিক তখনই পেছন থেকে গুলির শব্দ এলো। মিরশাদ দ্রুত নাওফিয়াকে টেনে নিজের বুকে চেপে ধরল। আর পরের মুহূর্তে গুলিটা এসে লাগলো মিরশাদের পিঠে। মিরশাদ! নাওফিয়ার চিৎকারে পুরো বন্দর কেঁপে উঠল। মিরশাদ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। নাওফিয়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। না, না, কিছু হবে না আপনার। মিরশাদ কষ্টে হাসল। বলেছিলাম না, এত সহজে মরব না। চুপ করুন। পেছন থেকে আবার গুলির শব্দ এলো। মিরশাদ শেষ শক্তিটুকু দিয়ে নাওফিয়ার হাত ধরে দৌড়াতে লাগলো জাহাজের দিকে। জাহাজের কয়েকজন লোক দ্রুত নেমে এলো। স্যার, কভার ফায়ার দাও। মুহূর্তেই বন্দরের চারপাশে গোলাগুলি শুরু হয়ে গেল। নাওফিয়া কিছুই বুঝতে পারছে না, শুধু দেখছে মিরশাদের শরীর থেকে রক্ত ঝরছে। ও কাঁদতে কাঁদতে বলল, প্লিজ হাসপাতালে চলুন। মিরশাদ ওর গাল ছুঁয়ে আসতে বলল, ভয় পেও না কাপকে, আমি আছি। এই অবস্থাতেও লোকটার চোখে সে একই শান্তি। দুজন লোক এসে মিরশাদকে ধরে জাহাজে তুলল। জাহাজ ছাড়তে ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল বন্দরের আলো। কেবিনের ভেতর ডাক্তার মিরশাদের চিকিৎসা করছে। নাওফিয়া বাইরে দাঁড়িয়ে কাঁপছে। একটু পর একজন মাঝবয়সী লোক এসে বলল, আপনি ম্যাডাম? নাওফিয়া মাথা তুলল। জি, আমি রবিন, স্যারের ডান হাত বলা যায়। উনি উনি ঠিক হয়ে যাবেন তো? রবিন কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, কিন্তু এসব হচ্ছে কেন? রবিন দীর্ঘশ্বাস ফেলল। কারণ স্যার আগে অন্যরকম ছিলেন। মানে? মিরশাদ কায়সার একসময় সমুদ্রপথে অস্ত্র আর অবৈধ জিনিস পাচার করত। নাওফিয়া হতভম্ব। কি? কিন্তু 3 বছর আগে সব ছেড়ে দেয়। তখন থেকেই ওর পুরনো পার্টনাররা ওর শত্রু। নাওফিয়ার মাথা ঝিমঝিম করতে লাগলো। তাহলে লোকটা সত্যিই ভয়ঙ্কর। রবিন আবার বলল, তবে একটা কথা সত্যি ম্যাডাম। কি? স্যার আপনার জন্য নিজের জীবনও দিয়ে দেবে। কথাটা শুনে নাওফিয়ার বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই কেবিনের দরজা খুলল। ডাক্তার বের হয়ে বলল, বিপদ কেটে গেছে আপাতত। নাওফিয়া যেন নতুন করে শ্বাস নিল। ও ধীরে ধীরে কেবিনে ঢুকল। মিরশাদ বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ। নাওফিয়া ওর পাশে গিয়ে বসতে মিরশাদ আস্তে করে চোখ খুলল। দুর্বল গলায় বলল, কাঁদছিলে? না। মিথ্যে বলো কেন? নাওফিয়া কিছু বলল না। মিরশাদ আস্তে করে ওর হাত ধরল। ভয় পেয়েছিলে? অনেকক্ষণ চুপ থেকে নাওফিয়া খুব আস্তে বলল, হ্যাঁ। মিরশাদের ঠোঁটে মৃদু হাসি ফুটল। তাহলে তো শেষ? কি শেষ? তুমি প্রেমে পড়ে গেছো কাপকে? নাওফিয়া চোখ মুছে বিরক্ত স্বরে বলল, এই অবস্থাতেও ফ্লার্ট? এটা আমার ট্যালেন্ট। ওদের দুজনের মাঝখানে কিছুক্ষণের নীরবতা নেমে এলো। সমুদ্রের ঢেউয়ের শব্দ ভেসে আসছে দূর থেকে।
হঠাৎ মিরশাদ নিচু স্বরে বলল, একটা কথা বলবো? বলুন। যদি আমি আগে মরে যাই? আবার এসব? শোনো। নাওফিয়া চুপ হয়ে গেল। মিরশাদ ওর হাতটা আরো শক্ত করে ধরে বলল, তাহলে অন্য কাউকে বিয়ে করো না। নাওফিয়ার চোখ আবার ভিজে উঠল। ও মাথা নিচু করে ফিসফিস করে বলল, আপনি মরবেন না। মিরশাদ মৃদু হেসে চোখ বন্ধ করল, আর নাওফিয়া প্রথমবার ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। দূরে অন্ধকার সমুদ্রের মাঝে আরেকটা জাহাজ দাঁড়িয়ে। সেখানে বসে রায়হান সিগারেট টানতে টানতে বলল, প্রেম মানুষকে দুর্বল করে দেয় মিরশাদ। তারপর ঠোঁট বাঁকিয়ে হাসল, আর আমি সেই দুর্বলতাই শেষ করব। 2 দিন ধরে জাহাজেই ছিল নাওফিয়া আর মিরশাদ। সমুদ্রের মাঝখানে অদ্ভুত শান্ত একটা সময় কেটেছে ওদের। মিরশাদ আগের মতোই ফ্লার্ট করে, বিরক্ত করে, সুযোগ পেলেই কাপকেক ডাকে। আর আশ্চর্যজনকভাবে এখন আর খুব বেশি রাগ হয় না নাওফিয়ার, বরং লোকটা চুপ থাকলেই খারাপ লাগে। সেদিন বিকেলে সূর্য ডুবছিল সমুদ্রের বুকে। নাওফিয়ার রেলিং ধরে দাঁড়িয়েছিল। মিরশাদ ধীরে এসে পাশে দাঁড়ালো। কি ভাবছো? আপনাকে। উফ, আমি এত হ্যান্ডসাম? নাওফিয়া হেসে ফেলল। সবসময় জোকস করেন কেন? মিরশাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আমি ভয় পাই। আপনি? কিসের ভয়? যাদের ভালোবাসি তারা সবাই একসময় হারিয়ে যায়। কথাটা শুনে নাওফিয়ার বুকটা কেমন করে উঠল। ও আস্তে বলল, আমি যাব না। মিরশাদ তাকালো ওর দিকে। প্রমিস? ঠিক তখনই হঠাৎ অ্যালার্ম বেজে উঠল পুরো জাহাজে। রবিন দৌড়ে এসে চিৎকার করল, স্যার, রায়হানের লোকেরা কাছে চলে এসেছে। মিরশাদের চোখ মুহূর্তেই বদলে গেল। নাওফিয়াকে কেবিনে নিয়ে যাও। না, আমি কোথাও যাব না। মিরশাদ ওর দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, কাপকেক প্লিজ। প্রথমবার লোকটার চোখে ভয় দেখল নাওফিয়া। ও আর কথা বাড়ালো না। কিন্তু কেবিনে যাওয়ার আগেই বিকট বিস্ফোরণে কেঁপে উঠল জাহাজ। নাওফিয়া পড়ে যেতে নিলেও সামনে নিল নিজেকে। চারপাশে চিৎকার, আগুন, ধোঁয়া। রায়হানের লোকেরা জাহাজে উঠে পড়েছে। মিরশাদ বন্দুক হাতে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। ঠিক তখনই রায়হান সামনে এসে দাঁড়ালো। শেষ পর্যন্ত এখানেই শেষ হবে সব। মিরশাদ। মিরশাদ ঠান্ডা চোখে তাকালো। তোরই শেষ হবে। দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হলো। নাওফিয়া আতঙ্কে সব দেখছে। একসময় রায়হান বন্দুক বের করে মিরশাদের দিকে তাক করল। নাওফিয়া চিৎকার করে উঠল, মিরশাদ, ধাই। গুলির শব্দে সব থেমে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল রায়হান। মিরশাদের হাতে ধোয়া ওঠা বন্ধ। রায়হান শেষ নিঃশ্বাসে হেসে বলল, দেখলি, ভালোবাসা তোকে দুর্বল বানাইছে। মিরশাদ ঠান্ডা গলায় বলল, না, মানুষ বানাইছে। রায়হানের নিঃশ্বাস থেমে গেল। সব শেষ। 1 মাস পর নাওফিয়ার বিয়ে, তবে এবার সত্যিকারের। সাদা শেরওয়ানিতে মিরশাদকে অসম্ভব সুন্দর লাগছে। কাজী সাহেব কবুল বলতে মিরশাদ হেসে বলল, কবুল। তারপর নাওফিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করল, এখন তো অফিসিয়ালি আমার কাপকেক। নাওফিয়া লজ্জায় চোখ নামিয়ে ফেল। বিয়ে শেষে রাতে বারান্দায় দাঁড়িয়েছিল। মিরশাদ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একটা কথা বলবো? বলুন। তোমার গলার তিল দুটো এখন আমার সবচেয়ে ফেভারিট জিনিস। নাওফিয়া হেসে ফেলল। আপনার এই ডায়লগ কোনোদিন পুরনো হবে না, তাই না? না, কারণ আমি এখনও তোমার প্রেমে নতুন। সমুদ্রের হাওয়ার মতো নরম একটা শান্তি নেমে এলো চারপাশে। আর দূরে কোথাও রজনীগন্ধার গন্ধ ভেসে বেড়াতে লাগল। সমাপ্ত।